জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিও করাগুলি দেখার বা শোনার এবং আমার লেখালেখি বই পড়ার মধ্যে, আমার লেখালেখি বইগুলো পড়ার মধ্যে আপনাদের মতো বড়দেরকে আমার মা পদ্মকটি সম প্রণাম এবং ছোটদেরকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি বলতে চাইছি যে আজ আবারও আমি আপনাদের জন্য আরেকখানা ভিডিও নিয়ে আসবো, যার মধ্যে চতুর্থ ও পঞ্চম অধ্যায় এই যে স্বপ্নঘেরা রজনী, এই আমারই লেখা এই বই থেকে, স্বপ্নঘেরা রজনী এই বইটি থেকে আমি এবার এই ভিডিওটির মধ্যে চতুর্থ পঞ্চম অধ্যায় এই দুটো অধ্যায়ে ভয় রাখবো। আর এই তথ্যগুলো আপনারা পড়ে নেবেন, যেটা আমারই লেখা, আমি নিজেই অভিনয় করছি এবং ছোট ছোট টুকরো টুকরো করে অভিনয় করে আপনাদের মোবাইলে ছেড়ে নেবো। এইটুকু লেখা যায়, এইটুকু এই লাল লেখাগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলো ছোটো বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য। তাছাড়াও আমি যে এই পরপর কয়েকখানা আমি এই মানে কি বলবো, মানে কাহিনী বা উপন্যাস বা কবিতার আবৃত্তি করে গেলাম, তার জন্য হয়তো আমার ছাত্রছাত্রীরা বা এই প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আমার উপর হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু এরপর থেকে আমি তাদের জন্য প্রতিদিন অঙ্ক ভিডিও, বাংলা ভিডিও এবং সাধারণ জ্ঞান বা কম্পিউটার শেখার জন্য, যে লেখালেখি শেখার জন্য টাইপ করে এগুলো আমি তাদের ক্লাসে ভিডিও নেওয়ার জন্য আমি ভিডিও করে তাদের জন্য ছাড়বো। তাই আমি ছোটদেরকে বলতে চাইছি, তোমরা এর জন্য মন খারাপ মোটেই করবে না। তোমাদের জন্য আমি তৈরি করার জন্য আমি সদাবেলায় বা সদা সর্বদাই আমি তৎপর, আর এই জন্য আমি এইসব কর্মে তোমাদের জন্য একমাত্র নেমেছি। তার জন্য তোমরা কোনো ভাবনা করবে না করে এই ভিডিওগুলো যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে দেখতে পারো, কোনো আপত্তি নেই। এমন আমি কোনো খারাপ কথা লিখিনি যেগুলো তোমরা মানে তোমাদের দেখার মতো মানা থাকবে বলে। কেননা আমার প্রতিটি বই, তার পড়াশোনার বই হোক, কাহিনী হোক, উপন্যাস হোক, কবিতা হোক, যাত্রা নাটক, যাই হোক না কেন, আমার একটি বইয়ের সাথে আরেকটি বইয়ের অবশ্যই লিঙ্ক রয়েছে, যার জন্য তোমরা অবশ্যই পড়তে পারো। আর আমি আরো অনেক বই লিখে যাব এবং আরো লিখছি। এই দেখো, একটা সংশোধনের জন্য আজ এসছে পিডিএফ এ, সেটা অশ্রু ভরা, এটা তো অশ্রু ভরা রজনী, সেটা অশ্রু জলের অগ্নিবন্যা, অশ্রু জলের অগ্নিবন্যা আর 10 দিন পরেই এসে যাবে। এইটি এসছে গত 2 দিন পূর্বে। এটি হলো এইটি, তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে এই বইগুলো থেকে আপনাদেরকে আমি পুরোপুরিভাবে মানে অভিনয় করে পুরোপুরিভাবে আমার কর্কশ গলায় হলে আমি আপনাদেরকে শুনিয়ে থাকবো। তবে আমার গুরুদেবের কথা মতো, এই মোবাইল থেকে বলেছেন, ওনার কথা মতো আমি ধীরে ধীরে আমি একটু সুধরিব। সম্পূর্ণ সুধরা বা গলার স্বর পরিবর্তন করা আমার সম্ভব নয়। তাছাড়া এমন কিছু টাকা পয়সাও নেই, নয়তো আমি মাইকটাই এনে আমি একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করতাম, কিন্তু টাকা পয়সার জোর নেই বলে আমি এদিকে বই লেখার জন্য আমার প্রচুর টাকা পয়সা খরচা হয়, মানে সেই জন্য আমি আর কুলান দিতে পারছি না বলে আমি আর মানে ভিডিও করার জন্য কোনো শৌখিন জিনিস আনার মতো আমার ক্ষমতা নেই বা টাকা পয়সা নেই বলে আমি এইভাবেই সাধারণভাবে আমি করে চলেছি। তাহলে আর বেশি কথা না বলে আমি তৃতীয় চতুর্থ, এই যে এখানে কি বলছে চতুর্থ পঞ্চম শ্রেণী, চতুর্থ পঞ্চম অধ্যায়, এটি হবে পার্ট 6। এই লেখা মানে স্বপ্নঘেরা রজনীর পার্ট 6, এইটা আপনারা পড়বেন। চতুর্থ অধ্যায় মোবাইলে রেকর্ডিং করা কাহিনী, চতুর্থ অধ্যায় 1 পাতা। শিল্পা দিদি কি বলছে, দেখ প্রিয়া, তুই হয়তো আমার মনের কথা বুঝতে পারবি না, কিন্তু বর্তমান আমি এই পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পরও সবার মনের কথাগুলো বুঝতে পেরেছি। কেননা সে হলো ভগবানেরই অবতার। কেননা তাই তার বোন যদিও বলেছিল যে আর একটু লেখাপড়া শিখ, ডাক্তারিটা পূর্ণ হয়ে যায়, কিন্তু সে কিছুতেই করবে না। কেননা ভগবান তাকে ওইভাবে পাঠিয়েছেন যে এইভাবে তুই খুব বুদ্ধিমান হয়ে কারো সংসারে যাবি এবং তাদেরকে দুঃখ দিয়ে একটি মহৎ কর্ম করে আবারও তুই আমার নিকট চলে আসবি। আর এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে থাকে। আর সেই কথাই মানে
আমি এই বইয়ের মধ্যেও বলেছি। তাছাড়া বর্তমান আমি এ কথাটা বুঝতে পেরেছি, প্রেমে পড়ে যাওয়ার পর তাদের অন্তরে লাজ লজ্জা সবকিছু হ্রাস পেয়ে যায়। তখন বাবা মায়ের বা গুরুজনদের বলে থাকা উচিত করা হলো নিজেদের বিবেক আর বুঝতে পারে না। তাছাড়া আমরা সবাই যদিও জানি প্রেমের সুখ ভগবান কর্তৃক দিয়া নাই, তবুও প্রেমের প্রতি নজর পড়ে গেলে তারা অন্ধ হয়ে যেতে বাধ্য হয়ে যায়। এছাড়াও ওই অবস্থায় প্রেমিক প্রেমিকাদের মন থেকে সবাইকে নিজের বন্ধুর মতোই লাগে। তাই তোকে আজ সে হিসেবে আমি নিজের বোনের মতো না ভেবে আমার বান্ধবীর মতোই সম্পর্ক বানিয়ে অনুরোধ করে বলছি, আমার ভবিষ্যৎ জীবনে কি হতে পারে তার জন্য আমার প্রতি ভাবনা চিন্তা না করে আমাদের মনোবাসনাগুলোকে আগে বাড়িয়ে নিয়ে যেতে দে। কেননা তার প্রেমে আমি অন্ধ হয়ে পড়েছি। কিন্তু আমাদের এই প্রেম বিনিময়ের মাধ্যমটির মধ্যে তার যে কতখানি দোষ রয়েছে তা কিন্তু আমি জানি না, তাই আমি তাকে দোষও করতে পারছি না। তাছাড়া তাকে বিনা আমি বাঁচতেও পারবো না। তখন সুরবালা কি বলছে, বন্ধুরা তাহলে তোমরা এইসব কথাগুলো শোনার পরও কি আমাকে বলতে পারবে আমার বান্ধবী কেন তার দিদিকে এই কর্মের জন্য বাধা দিতে পারলো না? যদি সে জেনেই ছিল যে দিদির এই ভাবনা চিন্তার কারণ হেতু তার ভবিষ্যৎ জীবন ভালো যাবে না বলে, সে বিষয়ে কিন্তু আমার বান্ধবী আমাকে একটা কথা বলে রেখেছিল, আমার প্রতি করা দিদির অনুরোধ আমি কাটতে পারলাম না বলে তার জীবন আমি বাঁচাতে পারলাম না। সত্যজিৎ তখন কি বলছে, তোমার বান্ধবী পারবে না কেমন করে, যেহেতু আমাদের এই ভুবনে মহিলা কি পুরুষ অর্থাৎ ছেলে কি মেয়ে সবার জন্যই স্বাধীনতার খোঁজে বেরিয়েছি বলে বর্তমান যুগে সবার সমান অধিকার থাকবে বলে ভাবতে হবে। কিন্তু সেই অধিকারের বিরুদ্ধে কেউ যদি কাউকে কোনো খারাপ কাজও করতে মানা করে থাকে তবুও তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়। কেননা কেউ যখন কোনো কাজ করা আরম্ভ করে তখন সেই কাজটাকে হয়তো ভালো বলেই মনে করে, নয়তো সে করতে যাবে কেন। সুরবালা তখন কি বলছে, তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের দুই বোনের কথাগুলো শোনার পরও আমার বান্ধবীর যে কোনো দোষ নেই সে কথা তো তোমরা স্বীকার করে নিলে। এই কথাই বলছে। আর এর সঙ্গে চতুর্থ অধ্যায়টি শেষ করলাম বা সমাপ্ত করলাম। এবার পঞ্চম অধ্যায়টি আমি আপনাদের নিকট তুলে ধরবো। আর এটি কি বলছে, তথ্যটি কি না, এই অধ্যায়টির মধ্যে মোবাইলের ভিতর থেকে তাদের নিজেদের মুখের কথাগুলো শুনতে পাবে, তাদের নিজেদের গলার কণ্ঠস্বরও শুনতে পাবে। কিন্তু ওই কথাগুলো তাদের বিয়ের আগে, ছেলেটির নাম হলো শুভঙ্কর। তাহলে এবার ওই ছেলেটির গলার আওয়াজও শুনে থাকো। তার বন্ধুদিগকে এই কথা বলছে সুরবালা, তার মোবাইল থেকে শোনাচ্ছে। শুভঙ্কর বলে ছেলেটি কি বলছে, কি শিল্পা, মোবাইলের মাধ্যমে বলছে শিল্পা প্রেমিক প্রেমিকা দুজনে মোবাইলের মাধ্যমে কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে না, শুভঙ্কর ছেলেটি বলছে, কি শিল্পা তুমি এখন নিজের বাড়িতে একা একা বসে কি ভাবছো? কিন্তু তোমাকে ছেড়ে আমার তো একা একা বাড়িতে বসে মোটেই ভালো লাগছে না। তাছাড়াও তারা দুজনেই ভগবানের অবতার ছিল। তারা ফোনের মাধ্যমে না বলেও তাদের কানের আওয়াজ লক্ষ যোজন পর্যন্ত যাবে একে অপরের, এবং কে কি করছে তারা অবশ্যই জানতে পারবে। কেন তারা যেহেতু ভগবানের অবতার, ভগবানই সেই খবর পাঠিয়ে দিয়ে থাকেন। তবুও আমি ছলে বলেছি যে মোবাইল দ্বারা কথা হচ্ছে, তাছাড়া আর অন্য কোনো মাধ্যম নেই। আর যেটা অসম্ভব তাকে আমি কি করে সম্ভবে পরিণত করতে পারি, তার জন্য আধুনিক যুগে মোবাইলের কথা অবশ্যই লিখেছি। কেননা আধুনিক যুগে প্রতিটি নাটক নাটিকা বা সিনেমা যাই হোক না কেন সবই মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে, তাই আমিও সেইভাবেই করেছি। তখন শিল্পা কি বলে, ভালো লাগবে না কেন, ভালো লাগবে বা কেমন করে, তুমি যে আমাকে তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছ। শুভঙ্কর তখন কি বলছে, তাছাড়া শুধু তোমাকেই নয়, তার সাথে সাথে তোমার সবকিছু গুণগুলোকেও আমি বলে থেমে দিলাম। তখন শিবা কি বলছে, কেন থেমে গেলে কেন, পুরো কথাটা তো বলেই দিতে পারতে। তখন শুভঙ্কর কি বলছে, কিন্তু কেমন করে আর বলি,
কেননা তোমার নিকট পুরো কথাটা বলে দিলে তোমার হয়তো মন ভেঙে যেতে পারে। তখন শিল্পা কি বলছে, না শুভঙ্কর, না, তুমি যে আমার মনোমন্দিরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমার সমস্ত শরীরের শিরায় উপশিরায় প্রবেশ করে গেছো, তাছাড়াও তুমি যে আমার রক্ত মাংস ও আমার হৃদয়ের প্রতিটি অঙ্গকে তোমার অধিকারের মধ্যে করে নিয়েছো, সে কথাটাও কি আমি অস্বীকার করতে পারবো না? সে কথাটা কি আমি বলছি স্বীকার করতে পারবো না? সবটাই মানে ওই ছেলেটি তার অধিকারে করে নিয়েছে, তাই বলছে সে কথা আমি কি অস্বীকার করতে পারবো না? তাহলে আমার প্রতি বলে থাকা তোমার মুখের কোনো কথা আমাকে খারাপ লাগবে? বলছে, না, তোমার না, আমার প্রতি করে থাকা মানে তুমি যদি আমাকে কিছু বলো তো আমাকে আমি কি খারাপ ভাবো? কিছুতেই না, যেহেতু আমি তোমাকে ভালো পেয়ে বসছি, এই কথাটাই সে বলতে চাইছে, ঘুরিয়ে উল্টা সিধা বলে চলেছে। লজ্জা লাগছে বলে তার আবার হতে পারে নাকি? না, তুমি সে কথা বিশ্বাস করতে পারলে, কেননা আমি যে তোমার প্রেমে ভাইরাল হয়ে গেছি, কিন্তু তুমি যে কি হয়েছো তা কিন্তু আমি জানি না। তখন শুভঙ্কর কি বলছে, দেখো শিল্পা, আমি তবে আমার মনের গোপনীয় কথাটা তোমার নিকট বলেই দিলাম, তুমি কিন্তু আমার প্রতি মোটেই রাগ করবে না। তাই বলতে চাইছিলাম, তোমার পাশে মোবাইলের সামনে বসে থাকা তোমার ডুপ্লিকেট বান্ধবীটি কে, যার জন্য আমি মাঝে মাঝে তোমাকেও চিনতে ভুল করে ফেলি বা ভুল করে বসি? তখন শিল্পা বলছে, ওহো, তখন আশ্চর্য বলছে, ওহো, এই কথাটা তো, তাহলে তুমি আমাকে ইতিমধ্যে পরিষ্কার করে বলে ফেলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তাকে, না তো আমাদের বিয়ের পর আবার ঝামেলা হতে পারে, তখন কিন্তু মোটেই বদলা বদলি করতে পারবে না। তবুও কিন্তু তার মানে একটা মজার কথা বলছে যে তখন আমার তারা মানে জমজবন দুরকম দেখি, তাই শুভঙ্কর বলছে, কে ওকে আমি চিনতে পারছি না, তোমার মতো ও বউ। তখন শিল্পা তখন শিল্পা কি বলছে যে তুমি এখন থেকে ভেবে রেখো যে আমাকে তুমি ভালোবাসো না আমার বোনকে ভালোবাসো, বিয়ের পর কিন্তু বদলা বদলি করা যাবে না, এই কথাই বলছে। তবুও কিন্তু তোমার জন্য একটা অধিকার থেকে যাবে, সেটা হলো তার সাথেও তোমার কথা বলার জন্য। তাহলে এই কারণে আমি কিন্তু তোমার প্রতি কোনো আদালতে মামলা করতে যাব না। সুতরাং সুরবালা কি বললো আবার দেখুন বন্ধুগণ, তাহলে তাদের পার্সোনাল কথাবার্তাগুলো শুনলে তো, এটা তাদের পার্সোনাল কথাবার্তা হয়েছিল ফোনের মাধ্যমে। তাছাড়াও আমার বান্ধবী আমার নিকট এ কথাটা বলে ফেলেছিল, তুই এক মন ভেবে বলতে সুরা, ওই রকম অবস্থাতে কেই বা কার অধিকারে হস্তক্ষেপ করে বাধা দিতে পারবে? তাছাড়াও আমার বান্ধবী আমাকে এ কথাটাও বলে ফেলেছিল, তাদের ওই পরিস্থিতি থেকে প্রেম জগতের সুপ্ত প্রেমও আমার অন্তরে মোমের মতো গলে যেতে শুরু করেছিল, যার জন্য আমাকেও মনে মনে ভাবতে বাধ্য করে দিয়েছিল মানুষটার অন্তরে ভালোবাসার জগতে দম রয়েছে বলে। তাই আমি তখন দিদিকে সাহায্য করার জন্য দিদির নিকট ওই ছেলেটির ঠিকানা চেয়েছিলাম, কিন্তু দিদি তখন আমাকে বলেছিল আমি নিজেই তার শুধু ঠিকানাই কেন, তার মূর্তিটা পর্যন্ত প্রত্যক্ষ নিজের সামনে দেখিনি। দিদি আমার নিকট ওইসব কথাগুলো তার নিজের মনে দুঃখ প্রকাশ করে বলেছিল, তাই দিদির প্রতিও তার ভালোবাসার মানুষটির প্রতি আমার সন্দেহ হয়েছিল। তারপরও দিদি আমাকে আরো বলেছিল, শুধু শুন প্রিয়া, এর মধ্যে আসল রহস্যের কথাটা, তুই যেসব দিনগুলোর মধ্যে মামা বাড়িতে ছিলি, সেই দিনগুলোর মধ্যে বাবার বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানের দিনে বাবার সাথে আমিও সেখানে উপস্থিত হয়েছিলাম। সেদিন আমার সাথে আরো 4 জনা মেয়েদের ওই বিয়ের বাসর প্যান্ডেলের মধ্যে পরিচয় হয়ে যায়, এবং তার মধ্যে ওই প্যান্ডেলের ভিতর আমার সাথে একটি ছেলেরও এক ঝলক পরিচয় হয়ে যায়। কিন্তু আমি সেই মেয়েগুলোর সাথে পরিচয় করাকালীন সেই ছেলেটি এক নিমিষের মধ্যে কোথায় উধার হয়ে যায়, কোথায় যেন উধার হয়ে যায়। তখন তার সম্বন্ধে পরিচয় নিতে গিয়ে তখন তার সম্বন্ধে পরিচয় নিতে গিয়ে একটি মেয়েকে জিজ্ঞেস করতেই অন্য একটি মেয়ে আমাকে বলেছিল, এটাই হলো আমার একমাত্র দাদা, আর সে আমার থেকে মাত্র 30 মিনিটের বড়, 30 মিনিটের মতো বড়, কেননা আমি ও আমার ওই দাদাটি একই দিনে ও একই নারীতে জন্মগ্রহণ করেছি। তখন আমি আশ্চর্য ভেবে নিয়েছিলাম যে তার কথাটা মিথ্যা হতেই পারে না, কারণ আমাদের তো ও 2 বোনের মধ্যে
ওই রকম ভাবে জন্ম হয়েছিল। আমি তাই সেই দিন থেকেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। তাছাড়া ওই মেয়েটির নিকট ওই সব কথাগুলো শোনার পর তার সম্বন্ধে আমি আর একটা কথাও জিজ্ঞেস করতে ইচ্ছা প্রকাশ করলাম না। অর্থাৎ তোমরা কে, বা তোমাদের গ্রামের নাম কি, বা তোমাদের বাবা কি করেন, তাছাড়া তোমার দাদাই বা কি করেন, বা তোমরা জাতিতে কি। কিন্তু তার পরিবর্তে আমি সেই মেয়েটিকে বলেছিলাম তোমাদের সাথে আমি আবারও কোথায় এবং কেমন করে দেখা পাবো। তখন সেই মেয়েটি আমাকে বলেছিল সে কথা তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু তোমার অন্তরে যদি তার প্রতি টান থাকে তাহলে নিশ্চয় তুমি তার রাস্তা খুঁজে পাবে। তার জন্য তোমাকে তার প্রতি ধ্যানে বসতে হবে। এইসব আজিব আজিব কথাগুলোই সেই মেয়েটি আমাকে বলেছিল। ওইভাবে আমার জীবনের আরো কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে একদিন তার কথা ভাবতে ভাবতে ওই মেয়েটির কথাগুলোই আমার জীবনে সত্যিতে পরিণত হয়ে উঠল। তাই একদিন আমি অঘর ঘুমিয়ে পড়তে সেই ছেলেটি যেন আমার মনোমন্দিরে স্বপ্নে এসে বসে পড়লো এবং একটি গানের মাধ্যমে সে আমাকে বলতে লাগলো তোমার বাড়িও আমার বাড়ির মধ্যে গভীর নামে এক নদী, সেটাই তোমায় ডাকি যদি আসবে চলে নৌকা বা ডিঙ্গিতে দিয়ে পারি, আমিও থাকবো তখন নদীর কূলে বসে তোমার আশার আশায় পথ চাহি। তোমার বাড়িও আমার বাড়ির মধ্যে গভীর নামে এক নদী, সে বলছে সেটাই ইচ্ছে হয়তো আসবে চলে আমি যদি তোমার ডাকি। সেদিন আমি তার গলার সুর শুনে পাগল হয়ে হুঁশ হারিয়ে ফেলেছিলাম। সেই গানটির কথাগুলো আমার মোবাইলে লিপিবদ্ধ হয়ে থেকে গেল, কিন্তু তারপর থেকে এতদিন পর্যন্ত কেটে যাওয়ার পরও সেই কথাগুলো তোর নিকট প্রকাশ করার মতো আমার হিম্মতে কুলাতে পারলাম না। কিন্তু এতদিন পর তুই আমার মোবাইল থেকে সেই গানের কথাগুলো জেনে নিতে পারিস, তাহলে যেসব কথাগুলো আমার বান্ধবী প্রিয়ার নিকট তার দিদি শিল্পা বলেছিল তোমরা দুজনেও সেই কথাগুলোর সাথে সাথে সেই গানটিও আমার মোবাইল থেকে তোমাদের কানে প্রত্যক্ষভাবে শুনে নিতে পারো। কেননা আমি আমার বান্ধবী প্রিয়ার মোবাইল থেকে তাদের কাহিনীটি সবকিছু রেকর্ডিং করে রেখেছি। তাছাড়াও আমার বান্ধবী প্রিয়া আমাকে আরো বলেছিল ওই দিন ওই বিচিত্র কথাগুলো শোনার পর আমার মনে যতখানি সন্দেহ জেগেছিল, কিন্তু তার শতগুণ নাকি দিদির প্রেম জগতে ভালোবাসার ফুলও প্রস্ফুটিত হয়ে উঠেছিল। তাই আমার দিদি আমাকে আরো বলেছিল যাদের প্রেম জগতে ভালোবাসার নেশা লেগে যায় তাদের জীবন থেকে চোখের ঘুম ও পেটের খিদে কম হয়ে যায়। তাছাড়া তখন তারা আর ভালো মন্দ বিচার করতে পারে না, তখন তারা কারো ভালো মন্দ কথা কানও দেয় না, বরং তখন তাদের ভালোবাসার আগুন আরো বেড়ে ওঠে শতগুণ। তাছাড়া ওই অবস্থা তার প্রেমিক তাকে যতই কাঁদাবে ততই আবার প্রেমিকার মন তাকেই পেতে চাইবে, তার প্রেমিক যতই কাঁদাবে ততই আবার তার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এটা তার উল্টো, প্রেম জগতে এটা উল্টো। অপরদিকে তখন নাকি তাদের প্রেম জগতে একটা হিসেব নিকেশ জেগে ওঠে, যাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে মান অভিমানের লড়াই ঝগড়া বা আরো কতগুলো কথা না থাকে তাদের প্রেম ও ভালোবাসার মধ্যে কোনো মূল্য থাকে না। ঠিক যেমন আমরা ছোট্টবেলায় নিজেদের ভাইয়ে বা বনে বা ভাই বোনে লড়াই করে থাকতাম, সেগুলো কিন্তু ভাই বোনের বা ভাইয়ে বা বনে যাদের ভালোবাসার টান বেশি থাকে তাদের ক্ষেত্রে ওইসব লড়াই ঝগড়াগুলো বেশি দেখা যায়। আমার জীবনে তাই উঠলো, সেই জন্য আমি তার প্রেমে ভাইরাল হয়ে উঠলাম। তবুও সেদিনের পর থেকে তার সাথে আমার আরো 10 দিনের মতো কোনো কথাবার্তা হলো না। আমি তাই ওই দিনগুলোর মধ্যে তাকে ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ছিল নির্লজ্জ এবং তার হৃদয়ের মাঝে ছিল ভালোবাসার ধান করার এক মস্ত বড় ভান্ডার। তাই আমি তার ভালোবাসায় হয়ে গেলাম ভাইরাল। তারপরও সে এক রাতে আমার ঘুমের ঘরে স্বপনে আমার সাথে অনেক কথা বলেছিল। তাছাড়া সে যেন সেদিন আমার বিছানায় রাশি রাশি সুগন্ধিতা ফুল ছড়িয়ে দিয়েছিল। সে আমার কানে যেন ঝুমকো পাশা ঝুলিয়ে দিয়েছিল। তাছাড়া অনেক ভালোবাসা দিয়ে সে আমাকে সেদিন তার মনের ভিতর জমে থাকা অনেক কথা বলেছিল। তাই সেদিন থেকে আমি আরো বেশি করে তার ভালোবাসা ভাইরাল হয়ে তার কথাই ভাবতে লাগলাম। তবু কিন্তু
ওইসব কথাগুলো বলার মতো আমি আজ পর্যন্ত তোর নিকট সাহস পাচ্ছিলাম না। কেননা আমি তখন আমার প্রেম জগতে তার নিকট হয়ে উঠেছিলাম ভাইরাল, এবং সেও আমার নিকট তাই হয়ে উঠেছিল। তখন থেকে আমি সব কথাগুলোকে আমার হৃদয়ে এক কাঠা করে নিয়ে ভাবতে লাগলাম আমি আমার কোন অঙ্গটা কেটে দিয়ে কোন দিক থেকে তার প্রতি আমার ভালোবাসা বিচ্ছেদ করতে পারবো। কেননা তাকে এক ঝলক দেখার পর থেকে আমার সারা অঙ্গের শিরা উপশিরা তার প্রেমের বিষয়ে জর্জরিত হয়ে উঠেছিল। তখন আমার মরণ ও বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখা দিল না, তাই আমি কারো কথা শুনতেও রাজি হলাম না। কেননা তখন আমি তার প্রেমে ভাইরাল হয়ে পড়েছি। তাই তখন আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও আমার সারা শরীরের ভিতর প্রতিটি শিরা উপশিরা এবং রক্ত মাংসের মধ্যেও একমাত্র সেই প্রবেশ করে গেছে। তাছাড়াও সে আমাকে কবিতা ছন্দে ছন্দে বলেছিল, কোন রাজ্যে রাজকন্যা তুমি, যেন হিমালয় পর্বতে শুভ্র এক পরি, তোমার বউ সাজিয়ে নিয়ে যাব আমি আমার স্বপ্ন রাজ্যের বাড়ি। রাগ করো না ও গো সোনার কন্যা তুমি, দেব আমি মাথায় সিঁদুর ও হাতে সাদা চুড়ি। আরো চাও যদি আমার নিকট তুমি, তবে দিতে পারি আমি বেনারসি শাড়ি। কোন রাজ্যে রাজকন্যা তুমি, যেন হিমালয় পর্বতে শুভ্র এক পরি, তোমার বউ সাজিয়ে নিয়ে যাব আমি আমার স্বপ্ন রাজ্যের বাড়ি। তাছাড়া আমার বান্ধবী প্রিয়ার দিদি শিল্পা তার বোন প্রিয়াকে আরো বলেছিল, আমি তবুও তাকে আমার অন্তরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে একটি পর একটি গান ও কবিতার কথা শুনিয়ে আবারও আমার হৃদয়কে তার প্রেমে পাগল করে দিয়েছিল। তাই আমি আবারও সেদিন থেকে আমার ওগো ঘুমের মধ্যেও ভাবতে বাধ্য হলাম এই রোগে একমাত্র সে ছাড়া আর অন্য কোনো ওষুধ পাওয়া যাবে না। তবে এছাড়া এই কথাটা সত্য যে সেদিনের স্বপ্ন দেখার আগের দিন পর্যন্ত সে যদি নিজে আমার নিকট এসে ঝুলি ফেলেও আমার নিকট প্রেম ভিক্ষা চাইতো, তবুও কিন্তু সেই দিনগুলোর মধ্যে আমি তাকে আমার বুক ফুলিয়ে বা আমার চোখ রাঙিয়ে বলে দিতাম আই হেট ইউ, অর্থাৎ তুমি আর কোনোদিনের জন্য আমার নিকট এসে আমার মুখ দর্শন করবে না। কিন্তু আমি কি আর করি, কেননা প্রেম ভালোবাসার কথাগুলোর মধ্যে স্বপ্নে দেখা সবকিছু যত আনন্দ পাওয়া যায় বাস্তবে কিন্তু ততখানি পাওয়া যায় না। কিন্তু এইসব কথাগুলো হয়তো সবার জানা থাকে না, একমাত্র তাদেরই জানা থাকে যারা কোনোদিনের জন্য হলো প্রেমে পড়েছে। সেই রোগের রোগী হয়ে আমিও আমার রোগর ঘুমের অবস্থাতেই একখানা গান শুনিয়ে তার মনকে ভুলানোর চেষ্টা করেছিলাম। আমার গলার আওয়াজে সেই গানখানাও তুই তোর মোবাইলে রেকর্ডিং করে নিতে পারিস। তাই আজ আমার বান্ধবী প্রিয়া তার দিদির গাওয়া সেই গানখানাও আমার মোবাইলে ভরে দিয়েছে, তোমাদের ইচ্ছা থাকলে শুনে নিতে পারো। তো সত্যজিৎ কি বলছে, বা সুরবালা বা, তুমি আমাদের নিকট তোমার ও তোমার বান্ধবীর যেসব দুঃখের কথাগুলো সুরাগ হিসাবে সংগ্রহ করে আমাদের নিকট নিয়ে এসছো, সেগুলো আমাদেরকে না শুনিয়ে আবার আমাদেরকে বলতে পারছো তোমাদের ইচ্ছে থাকলে শুনো। কেননা তুমি হয়তো বুঝতে পারবে না সুরবালা, এই দুঃখটা তোমাদের চেয়েও আমার বেশি উপভোগ করতে পেরেছি। আমরা ওর বন্ধুরা বলছি যে তোমার থেকেও আমরা বেশি দুঃখ উপভোগ করছি তোমার বান্ধবীর দুঃখে। কারণ এইসব কথাগুলো দিনের পর দিন যত চারদিকে প্রকাশ হতে থাকছে, ততই আমাদের মতো যুবকদের মুখে কালি পড়তে থাকছে। কিন্তু এইসব কথা আবারও অন্যদিন হবে। আপাতত তোমার মোবাইলের ভিতর রেকর্ডিং করা গানটি শোনাও সুরবালা, তোমরা শোনা। তবে আমার হৃদয় মন্দিরে তোমায় বেঁধেছি আমি, চলে যেও না তুমি আমায় ছাড়ি, তোমায় যে আমি কত ভালোবাসি তা তুমি জানো আর জানি আমি। আজের এই স্বপ্নঘেরা রজনীতে বলে দাও আমায় তুমি, তোমার প্রেমে আমি ভাইরাল হয়েছে, তুমিও হয়ে যাও আমার লাগি। কিসের তোমার অভিমান বলো গো তুমি আমার নিকট সব কথা খুলে, আমার হৃদয় মন্দিরে তোমায় বেঁধেছি আমি, চলে যেও না তুমি আমায় ছাড়ি, তোমাকে নিয়েই পার হবো আমি প্রেমের যমুনায় বেশ সোনার তরণী, তোমারই ভাবনাতে সব রজনী যায় কাটি, চলে যেও না তুমি আমায় ছাড়ি। আজের এই স্বপ্নঘেরা রজনীতে বলে দাও আমায় তুমি, তোমার প্রেমে আমি ভাইরাল হয়েছি, তুমিও হয়ে যাও আমার লাগি। আমার হৃদয় মন্দিরে তোমায় বেঁধেছি আমি, চলে যেও না তুমি আমায় ছাড়ি। তাহলে আরেকটু বাকি থেকে গেল, কিন্তু আমার ভিডিওটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ভিডিওটি বেকার হয়ে যাবে। তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। কিন্তু হায় ওই দিনে স্বপ্নে ঘেরা সুন্দর নিশি ভর্তি, এক নিমেষে আমার ঘুম ভাঙিয়ে চূর্ণ করে দিল এই পাড়া সেই কালো মিনি বেড়ালটি।
কালো একটি বিড়াল তার ঘুম ভাঙিয়ে দিল। চোখ খুলে দেখি সে আমার পাশে আমার বিছানায় শুয়ে। তখন আমার মনকে ভাঙার চেষ্টা করে ভাঙতে না পেরে আবারও ক্ষণিকের মধ্যে এক গাল এসে সেই ভাঙা মনকে জোড়া লাগিয়ে তার প্রেমে আমি সেই ভাইরাল হয়ে রয়ে গেলাম। সেদিন থেকে আবারও আমার মনের প্রেম জগৎ ভূমিতে সুপ্ত রাখা বীজ আরো হাজার গুণ ঘনভাবে অঙ্কুরোদ্গম হয়ে সবুজ রং ধারণ করে নিল। তাই সেদিন থেকে আমি আরো বেশি করে ভাবতে লাগলাম, আজ থেকে আমাদেরকে আর কোনোদিনও কেউ প্রেম সাগরে তরণী বাইবার নিমিত্ত বাধা দিতে পারবে না, বা অকুল দরিয়ায় ওই তরণী ডুবেও দিতে পারবে না। কিন্তু যারা আমাদেরকে বাধা দিতে আসবে, বিশেষ করে তারাই আমাদের শত্রু হয়ে উঠবে। তারপর আমার বান্ধবী প্রিয়া আমাকে আরো বলেছিল, দিদি দিদি আমাকে সেদিন বলেছিল, কি আশ্চর্যের কথা, প্রথম দিনে পরিচয়ের পর থেকে সে যে মানুষটা এতদিন কেটে যাওয়ার পর আমার খবরাখবর একদিনের জন্য নিল না, আবার সেই মানুষটাই আজের নিশিতে আমাকে স্বপ্ন দেখা দেওয়ার পর থেকে তারও আমার মোবাইল থেকে আমার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলো। তাহলে কি সত্যি সত্যি সে আমার স্বপ্নরাজি, সেই স্বপ্নকর? আর যে মানুষটি তার স্বপ্ন দেখে আমার মনকেও ইটের ভাটায় পুড়ে থাকা কাঁচা মাটির লেপনকেও জ্বালিয়ে পুড়িয়ে চুরমার করবে, কিন্তু তার সামান্যক্ষণের মধ্যে আমার মন আবার হিমালয় পর্বতে সর্বোচ্চ চূড়ায় জমে থাকা বরফ গলা জলের মতো নিচে পড়তে লাগলো। সেই শব্দখানা আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। সেটা ছিল এই রকমের, যেটা কোনো নিরালয় নিস্তব্ধ স্থানে থেকে শুনতে পাওয়া যায়। কোনো ভর্তি জলাশয়ে, কোনো পাহাড় বা উঁচু পর্বতের উপর থেকে মোটা মোটা জল ফোটায় টপ টপ কিছুটা এইরকমই ধ্বনির আওয়াজ, কিংবা কোনো নিরালয় স্থানে থেকে বরফ গোলা জল যখন কোনো পাথরের উপর বা অসংখ্য জলরাশির উপর ড্রপ বাই ড্রপ নিচে পড়ার সময় যে প্রকারের আওয়াজ আমাদের এখানে শোনা যেতে থাকে, আর যেন আমার আঁখিদয় থেকেও কিসের কারণ একটু সেই আওয়াজেরই প্রতিধ্বনি করতে করতে একমাত্র তার জন্যই অভিমান করে আমার নয়ন বাড়ি যেন আমাদের ঘরের মেঝেতেও সেই রকম আওয়াজেই পড়তে লাগলো। তাই আমি আবারও একথাটাই ভাবতে লাগলাম, আমি তাকে স্পর্শ করতে না পারলেও তো তার মূর্তিটা আমার চোখের সামনে দেখে আমার মনটাকে শান্তিতে ভুলিয়ে রাখতে পারছি। তাছাড়া আমি একথাটা অনেক আগে থেকেই শুনেছিলাম, প্রেম ভালোবাসার ক্ষেত্রে নাকি প্রেম প্রেমিকারা যতই দূরে থাকে ততই তাদের ভালোবাসার বর আরো বেশি বেড়ে ওঠে। এছাড়াও আমি আরো শুনেছিলাম, ওই অবস্থা নাকি ওই দুজনের মধ্যে একজনাও যদি স্বপ্ন রাজ্যের মধ্যে প্রবেশ করে ফেলে, তাহলে সেই মুহূর্তের মধ্যে অন্যজনকেও সেখানে গিয়ে প্রবেশ করতে বাধ্য হয়ে পড়ে। তাই ওই অবস্থায় তখন দুজনারই মন দুজনের জন্য বিচলিত হয়ে পড়ে। তখন তারা তাদের সকল বন্ধন খুলে দুজনার নিকট ছুটে চলে আসে নিজেদের অন্তরের কথাগুলো একে অপরকে বলার জন্য। তবে কিন্তু আমি প্রেম ভালোবাসার কাহিনীর মধ্যে সবাইকে সচেতন করে দিতে বাধ্য হব। এর মধ্যে আঘাত প্রতিঘাত বা জখম প্রলেপের খেলা প্রতিনিয়ত খেলতে দেখা যায়, তবে কিন্তু তখন সেটাকে তারা গুরুত্ব না দিয়ে জলের উপর বাড়ি মারার কথাটাকেই ভাবতে থাকে। তবে আমি সবাইকে সচেতন করে বলবো, এই বিষয়ে সবাই যেন আগে থেকে সাবধান হয়ে থাকে। কেননা একবার কাঁসার ফাট ফেটে গেলে তার কোনো মূল্য দ্বারাই জোড়া লাগানো যায় না। তাছাড়াও এই অবস্থায় ওঝা কবিরাজ করতে চাইলেও বিপরীত রিয়াকশন ছাড়া অন্য কিছু লাভ হয় না। তাহলে বুঝতে পারলেন তো যে আমি কোন কারণে খুব তাড়াহুড়ো করে পড়ি ওই ভিডিওটি বন্ধ হয়ে যাবে বলে। তাহলে আর ভিডিওটি বড় করতে চাই না। আমি পরে আপনাদের সাথে আরো অনেক কথা হবো। আপাতত আমি ভগবানের নিকট প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনে থাকুন, এবং ছেলে মেয়েদেরকেও আপনারা সতর্কে ও ভালো রাখার চেষ্টা করুন। আমি এই ভিডিওটি রাখছি, আরেকটি ভিডিও নিয়ে আসছি।